যারা মাইবি চৌধুরী যখন আমরা নির্বাচনের আগে গিয়েছিলাম ওনার কাছে, আমাদের এটা তারুণের ইশতেহার ছিল এবং উনি আমাদেরকে তারুণের ইশতেহারকে সবসময় উনি স্বাগতম জানিয়েছেন এবং সে অনুযায়ী আমরা অগ্রগতি প্রদান করতে আসছিলাম। সে অনুযায়ী আজকে আমাদের আসলে একটা ফর্মাল প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল, সেটাকে আমরা দিয়েছি। তো এখানে আমরা দিয়েছি যে আমাদের ভাবি আছেন আশফাকুল রূপা। আমরা জানি আসলে যে এভরি ম্যান বিহাইন্ড একজন উইমেন থাকে, এবং ভাবিকে দেখেছি উনি নির্বাচনের সময় বেশ অ্যাক্টিভ ছিল। ইভেন তো তার ছেলে মেয়েরা, আমরা খবরে পড়েছিলাম যে সেমিস্টার ড্রপ করেও ওনার নির্বাচনে প্রচারণা করেছে। সুতরাং আমরা অবশ্যই এই 3 জেনারেশনের মেম্বার হিসাবে আমরা মাইবি চৌধুরী এবং তাদের পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সে অনুযায়ী প্রফুল্লুদ্দিন চৌধুরী, যিনি আমাদের এমপি মহোদয়ের গ্র্যান্ডফাদার ছিলেন, এবং উনি অনেকেই জানেন, আমরা হিস্ট্রি পড়লাম, পড়ার পর দিলাম ওনার প্রায় 9 জন সন্তান ছিলেন, তার মধ্যে মাশাআল্লাহ 5 জন ইঞ্জিনিয়ার এবং একজন ডক্টর। এটা অবশ্যই একটি আমাদের প্রাউড করার বিষয়, যদি অনেক সময় আমরা জানি না। এবং ডেফিনেটলি আমাদের 9 জন সন্তানের সবচেয়ে বড় জন বয়স যখন 15 বছর, তখন ওনার স্ত্রী মারা গেছে আমাদের। উনি জীবনে একটা সেকেন্ড বিয়ে করেনি এবং উনি একা 9 জন বাচ্চাকে মানুষ করছে। সাংঘাতিক আছে ওই সময় একা। আমার দাদি মারা যাওয়ার সময় আমার সবচেয়ে ছোট ফুকুর বয়স ছিল 1.5 বছর। আর আমার বাবার সেকেন্ড সন্তান, উনি ছিলেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, আর আমার বড় চাচা ছিলেন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। সেই সময় দাদি মারা যায়। এবং তারপর সবাই ইঞ্জিনিয়ারিং সেক্রেটারি, ওনার প্রত্যেকটা মেয়ে মাস্টার্স পাস করছে। আমার বড় ফুপু কিন্তু শি ওয়াজ প্রিন্সিপাল অফ লালমাটিয়া কলেজ। আমার আরেক ফুপু রহিমা আসাদ, উনি একটা কলেজের প্রফেসর প্রিন্সিপাল ছিলেন। ইফ ইউ রিমেম্বার বরকতুল্লাহ সাহেবের কথা মনে আছে? বরকতুল্লাহ সাহেবের ছেলেকে বিয়ে করছে আমাদের ফুপু, ওই যে মোহাম্মদ বরকতুল্লাহ, বিদায় হাজ বরকতুল্লাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিলেন। আমি ক্রেডিট দিয়ে আমার ভালো লাগে ওই সময় আমি যেতে কথাটা আসছে, আমি আমার বক্তব্যের সময় কিছুটা বলবো। আমি এবং আমরা খুব প্রাউড করেছি যে আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের একজন স্ট্যান্ডিং মেম্বার। আমরাও চাই আমাদের এই সংসদ সদস্য, যেহেতু আমাদের স্ট্যান্ডিং মেম্বার, আমরা এডুকেশনকে নিয়ে আরও সবচেয়ে আগে থেকে আমরা প্রাউড করতে পারি যে আমাদের মাননীয় সংসদ সদস্যের এখন বিশাল একটা কন্ট্রিবিউশন এডুকেশনে আমাদের ছোঁয়া পড়ে। বেসিক্যালি আমরা যেহেতু আমাদের বেসিক নিডটা হচ্ছে আমাদের এডুকেশন, আমরা এডুকেশনটাকে ফোকাস করতে চাই। এই জন্য আমরা এডুকেশন, কিছু যোগাযোগ ব্যবস্থা আছে এবং কিছু ভূমি ব্যবস্থা, স্বাস্থ্য খাত আমরা একটু গুরুত্ব দিতে চাই। আগের পেজটা যাও একটু না, শিওর। 1-2 কি আছে বলো? 1 নম্বর যেটা আছে, যেটা বিক্রমপুর স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপরে যেহেতু সরকার চাচ্ছে যে ইউনিভার্সিটি টিচারদের জন্য ইনস্টিটিউট নাই, তো আমরা এখানে চাচ্ছি, যেহেতু আমরা এই ব্যাখ্যাগুলো আমি আসবো, জাস্ট আমি সূচিপত্রগুলো আমি দেখে দিই, তাহলে আমাদের ইজি হবে। সো এটা বঙ্গবন্ধুর একটা উক্তি যে এই দেশটা আসলে কার, আসলে এই দেশটা যেভাবে তার, সেই দেশটা তারই অ্যাকচুয়ালি। তো আমরা এখানে কিন্তু সবাই নন পলিটিক্যাল মেম্বার। আমরা এখানে আমরা মনে করি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে। এই জন্য আমরা আসলে আজকে আমরা এই প্ল্যাটফর্মে আসছি। আমরা চাই আমাদের এই শ্রীনগর এবং সিরাজদিঘা বাংলাদেশের একটা মাইলস্টোন হিসেবে দাঁড়ায়। তো আমাদের তারুণের ইশতেহার আমরা হস্তান্তর করেছিলাম 28/12/2008 সালে আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে। এবং ইভেন এটা আমাদের একটা পটেনশিয়াল একটি এরিয়া, যেটা আমি দেখেছি ইসলামে বলা আছে যে বৈধ বিষয়ে অসম্ভবকে সম্ভব করার একটা দোয়া আছে। যদি কিছু অসম্ভব থাকে সেটাও কিন্তু সম্ভব, সেটা আমি দোয়াটা করেই শুরু করলাম। সো আমরা অগ্রগতি করার জন্য আসছিলাম 9 তারিখে। এটা আমাদের ছবি। ওকে স্যার, এটা গভর্নমেন্টের একটা ম্যানিফেস্টো, একটা শেয়ার ছিল 21টার মধ্যে। তো তারপরে আমরা যেটা করবো 2 মিনিটের একটা ভিডিও দেখাতে চাই। সো এটা আমরা এরপর আমরা আমাদের প্রেজেন্টেশনটা
শুরু করুন। আমরা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো স্যার জগদীশ চন্দ্র বসুর 161তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে মুন্সিগঞ্জের রাড়িখালে নেওয়া হয় বিস্তারিত কর্মসূচি। জগৎবিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর কর্মের স্বীকৃতি হিসেবে ব্রিটেনে চালু হতে যাচ্ছে তার ছবি সম্বলিত 50 পাউন্ডের নোট। মুন্সিগঞ্জের কৃতি সন্তান স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটে রাড়িখাল ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরানুল জামান। স্যার জগদীশ চন্দ্র বসু ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক ও গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা করেছেন। 1910 সালে জেসি বোস তার গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং নামে একটি গবেষণা তথ্য প্রকাশ করেন। পৃথিবীতে প্রথম প্রমাণিত হয় উদ্ভিদের প্রাণের অস্তিত্ব। তিনি একাধারে গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, প্রত্নজীববিজ্ঞানী এবং পদার্থবিদ ছিলেন। তার অসামান্য অবদান রয়েছে মানবজাতির জন্য। আমরা এতদিন তার জন্য তার স্মরণে কাজ করেছি তা যৎসামান্য। আমরা একটি বিস্তৃতি প্রবণ জাতি, সেটিকে আমরা মনে করি যে আমাদের আসলে সংশোধন করার সময় এসেছে। আমরা এফএমএ বা রেডিওতে গানের যে মূর্ছনায় হারিয়ে যাই তার আবিষ্কারক জগদীশ চন্দ্র বসু। ইতালির বিজ্ঞানী মার্কনিকেই এর উদ্ভাবক হিসেবে বলা হয়। 1998 সালে প্রকাশিত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্সের প্রসিডিংয়ে বাংলাদেশের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে রেডিওর প্রকৃত আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 1916 সালে ব্রিটিশ সরকারের নাইটহুড উপাধি, 1920 সালে রয়্যাল সোসাইটির ফেলো, 1928 সালে ভিয়েনা একাডেমি অফ সায়েন্সের সদস্যপদ এবং 1927 সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের 14তম অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি। সম্প্রতি ব্রিটেনের নাগরিকদের ভোটে সে দেশে প্রচলন করা হচ্ছে জেসি বোসের ছবি সম্বলিত একটি 50 পাউন্ডের নোট। আমরা পিছিয়ে গেছি স্যার জগদীশ চন্দ্র বসুকে মূল্যায়ন করতে। সারা পৃথিবীতে উনি মূল্যায়ন করেছেন। এই জগদীশ চন্দ্র বসুর যে অবদান ভারতীয় উপমহাদেশে, ইভেন বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ, জগদীশ চন্দ্র বসু অনুসন্ধান যদি করা হয় তাহলে তার যেগুলো ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে সারা বিশ্বের কাছে এবং এই এলাকার মানুষ উপকৃত হবে। বিক্রমপুরের রানীখালে জেসি বোসের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ। আশ্চর্যের বিষয় হলো এমন জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানীর গড়া প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখা ছিল। প্রায় 100 বছর পরে এসে এবছর প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান শাখা চালু হয়েছে। 1858 সালের 30শে নভেম্বর জন্ম নেওয়া এই প্রথিতযশা বিজ্ঞানীর 161তম জন্মজয়ন্তী পালিত সম্প্রতি। এখানে জগদীশ চন্দ্র বিজ্ঞানীর জন্ম হয়েছে, তার অর্থ হলো সারা বাংলাদেশে একটা গর্ব জায়গায় এটি। যদি এই বিশ্ববিদ্যালয়টা করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে প্রজন্ম আছে তারা তার সম্পর্কে জানতে পারবে এবং তার স্মৃতিগুলো রক্ষা করবে। বিক্রমপুরের শ্রীনগরের রানীপুর থেকে ফিরে ইমরানুল জামান, বাংলাদেশ টেলিভিশন। থ্যাংক ইউ। মূল কথাটা এটাই ছিল যে আসলে আমাদের এখানে যেহেতু একটা জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী, তার নামে একটি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আমাদের মাননীয় এমপি মহোদয় উনি কিন্তু আমাদেরকে অবশ্যই এটাকে পজিটিভভাবে নিয়েছেন এবং এই অনুযায়ী আমাদের কাজ করেছেন। এই জন্য আমরা আসলে যেটা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটা আমাদের একটি প্রাণের দাবি। আর আমরা দেখছি ইন্ডিয়াতে ইভেন জগদীশের নামে প্রায় 100-এর উপরে প্রতিষ্ঠান আছে। ইভেন একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বোস ইনস্টিটিউট, যেখান থেকে কিন্তু পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। চিন্তা করা যায় আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠানে কিন্তু বাংলাদেশে দাঁড় করতে পারিনি তার নাম। সো এখানে যেটা আছে ইন্ডিয়াতে, যেটা জেসি বোস ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এই অনুযায়ী আমাদের এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আর এখানে যেটা বলা হচ্ছে যে এখানে প্রায় 2000 সায়েন্টিস্ট ছিল। 2000 সায়েন্টিস্টের মধ্যে 50 পাউন্ডের নোট সেটা জগদীশের নামে ছাপানো হচ্ছে। ইভেন 5 জনের একটা সংক্ষিপ্ত লিস্ট ছিল, সেখানে মার্গারেট থেজারও ছিলেন, তাকেও সে কিন্তু বিট করতে পেরেছে। এটা একটা বিশাল একটি মাইলস্টোনের একটি কাজ। এবং অলরেডি আমরা জানি যে অলরেডি কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় চলে আসছে, এবং চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জে একটি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জে অলরেডি কৃষি বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং ডেফিনেটলি আমাদের এমপি মহোদয় এটার জন্য কাজ করছেন এবং আমরা অবশ্যই তার সাথে থাকবো। তাকে নিয়ে আমরা আসলে আগাতে চাই। এবং অলরেডি আমাদের যেটা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক ইউজিসি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী অবগত করেছেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য
বাংলাদেশে প্রায় 50টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রায় 105টার মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রায় 35,000 বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই। সুতরাং জগদীশ চন্দ্র বসু যদি একটি বিশ্ববিদ্যালয় হয়, পাশে অবশ্যই একটা ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট করা যেতে পারে। এই জন্য মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আর যেহেতু শ্রীনগর একটি ক্যান্টনমেন্ট হচ্ছে, সুতরাং আমাদের যেহেতু সরকারের একটা ইশতেহার মানসম্মত শিক্ষা নিশ্চিত করে, তো এটা আমাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। যদি ক্যাডেট কলেজ বা ক্যান্টনমেন্ট পাবলিক ইনস্টিটিউট করা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের লোকজন একটা এডুকেশনের প্রতি একটা ভালো একটি দৃষ্টি তৈরি হয়। আমি এটা বলতে পারি যে শিক্ষক সকল মানুষকে সে তৈরি করতে পারে, সরকারের যে পজিশনে থাকুক না কেন। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি, উনি কিন্তু আনিসুজ্জামান স্যারের জন্য উনি লাল গালিচাটা ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আসলে একটা শিক্ষককে সব ধরনের নলেজ তার এবং সব ধরনের আসলে একটা ফলোয়ার তৈরি করে। আমি একটা জাপানের একটা দিয়েছি, জাপানে একটা চিন্তা করে যেটা রেল স্টেশন বন্ধ করে দিবে, কারণ এখানে একজন মাত্র প্যাসেঞ্জার প্রতিদিন যায়। পরে ওরা খোঁজ নিয়ে দেখলো যে ওই মেয়েটা সেটা একটা স্কুলের মেয়ে ছিল। পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নিল যে এই মেয়েটা যতদিন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট না হবে ততদিন পর্যন্ত এই স্টেশনটা বন্ধ হবে না। তো আমি বুঝাতে চাচ্ছি তাদের এডুকেশনের প্রতি তার কতটুকু ডেডিকেশন। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে সাফল্যের চেয়ে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, যেটা আমরা অনেক সময় চিন্তা করি না। আমাদের গার্ডিয়ান চিন্তা করি সবসময় ফাইট, কিন্তু ফাইট পেলাম কিন্তু আমি ভালো মানুষ হলাম না, আমার কিন্তু সোসাইটিতে কোনো কন্ট্রিবিউশন থাকছে না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে ভালো রেজাল্ট নয়, ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। সো আমাদের এডুকেশনে কতটুকু আমরা ইথিক্স শিখাচ্ছি বা প্র্যাকটিস করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এখানে যেমন একটা দেওয়া আছে যে এখানে আপনাকে বই জুতা সব স্কুল থেকে নিতে হবে। তো বলতেছে শিক্ষা, তো বলছে ওটার জন্য বাইরে টিউশনি পড়তে হবে। সো আসলে শিক্ষাটা চলে গেছে রেজিস্ট্রেশনের বাইরে, রেজিস্ট্রেশনের মধ্যে নিয়ে আসতে হবে। এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এখানে তিনটা এখানে কার্টুন দেওয়া আছে। স্কুল টিচার যখন টিচ করতেছে মাথার উপর দিয়ে যাচ্ছে, যখন প্রাইভেট টিউটর কিছুটা টিচ করছে মাথার কাছে কাছে থাকছে, আর যখন ফ্রেন্ড টিচ করতেছে একদম 100 যে তার লাগছে। তার মানে কি টিচিংটা আরেকটু ফ্রেন্ডলি হওয়া উচিত স্টুডেন্টের জন্য। যেটা আমাদের প্রধানমন্ত্রী আমরা দেখেছি উনি বাচ্চাদের সাথে খেলতেছে, তার মানে কি উনি ফ্রেন্ডলি হতে চেষ্টা করতেছে। সেই টেকনিকটাও কিন্তু আমাদের প্রয়োজন টিচারদের জন্য। সো আমরা এখানে দেখতেছি যে একজন ভদ্রমহিলা, উনি ইউরোপে থাকেন, জার্মানিতে। উনি এটা শেয়ার করেছেন যে ওনার বাচ্চাদের নিয়ে প্রাইমারি স্কুলের বাচ্চাদের নিয়ে একটা আলু খেতে গিয়েছেন, এবং আলুর যে চাষাবাদ পদ্ধতি, আলুর উৎপত্তি এবং শেষে আলু সবাইকে পুড়িয়ে তারা যে ফ্রেঞ্চ ফ্রাই বা আলু জাতীয় যে খাবারগুলো তৈরি হয় এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখাইছে, এবং দুপুরের পরে এসে সবার একটা প্র্যাকটিক্যালি ভাইবে নিয়েছে। আমাদের কিন্তু মাশাআল্লাহ মুন্সিগঞ্জে বিশাল আলু খেয়ে, কিন্তু আমরা আসলে স্কুলের লোকজন নিয়ে বাচ্চাদের নিয়ে কয়দিন আমরা আলু খেতে গিয়েছি, আবার আলু দিয়েছি কিনা, এখান থেকে অনেক কিছু শেখার আছে। যদি আমাদের অনেক লোক আলু ক্ষেত চাষাবাদ দেওয়ার জন্য অনেক বিদেশ সফর যাচ্ছে, কিন্তু আমাদের এখানে যে আলু ক্ষেত আমরা কিন্তু সেখান থেকে শেখাতে পারছি না। সো যেটা জার্মানি করতে পারছে। এবং সুতরাং শিক্ষার ক্ষেত্রে খুবই একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক, যে শিক্ষক নিয়োগ আর শিক্ষা প্রশাসনে যেটা সুশাসন প্রতিষ্ঠার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে একটা গ্রাফ দেখলাম যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলেছে যে সুশাসন কোথায় দরকার, শিক্ষা প্রশাসনে সুশাসন দরকার। দক্ষতা কার প্রয়োজন? অবশ্যই টিচারের, যেটা আমরা এতক্ষণ বললাম। সচেতনতা কার? সেটা সবারই, অভিভাবক, শিক্ষক, ছাত্র সবারই একটা সচেতনতা প্রয়োজন। যে ছেলেটা পড়তেছে না, আমাদের এলাকায় দেখা যায় না, একে কোনো মতো একটা গাড়ি ইভেন্ট বা কিছু ঢুকাই দাও না, আরও বেশি বিরক্ত হলে বিদেশ পাঠায় দাও। তার মানে এটা কনসার্ন অবশ্যই আমাদের অভিভাবকদেরও থাকতে হবে, টিচারদেরও থাকতে হবে। অবশ্যই স্বচ্ছতা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে কীভাবে আমরা ট্রান্সপারেন্ট কাজগুলো করতে পারি। সেক্ষেত্রে ওরা 3 ধরনের বিষয়গুলো বলেছে, যে কর্মকর্তা কর্মচারীদের মূল্যায়ন, পুরস্কার দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, এবং কিছুটা ওয়ার্কশপ সভা সেমিনার করা যেতে পারে, এবং অবশ্যই মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন খুবই একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক, সেটাই এগুলো বলেছে অলরেডি। আমি দিয়েছি আসলে কমিটিতে একটা প্রতিষ্ঠান, যখন আমি সুশাসন প্রতিষ্ঠা করতে হবে কত ধরনের কমিটি থাকতে পারে। এটা যদি স্কুলের কথা বলি, অবশ্যই একটা সুশাসন উপকমিটি থাকবে, দক্ষতা উপকমিটি থাকবে, সচেতনতা উপকমিটি থাকবে, স্বচ্ছতা উপকমিটি থাকবে, এবং মূল্যায়ন উপকমিটি। তারপরে সব 4টা কমিটি ইভালুয়েশন করবে কিন্তু মূল্যায়ন উপকমিটি। সো এটা দিয়ে আমরা একটা প্রতিষ্ঠানকে ইভালুয়েট করতে পারি। সো এখানে উপজেলা যে শিক্ষা অফিসার, সেখানে একটা সরকার বলেছে যে একটা শুদ্ধাচার কমিটি থাকবে, যেটা আমরা অনেক থেকে আমার বাড়ি যেখানে, সেখানে আমাকে আবার টিচার হিসাবে সেই গ্রামে আমাকে নিয়োগ দিচ্ছে। আমি গরম ভাত খাইতে খাইতে ধীরে 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 যাচ্ছি, জানি ছেলেমেয়েরা একটু ওয়েট করুন। তো এটা আসলে
একই উপজেলার হলে পাশের ইউনিয়নে যদি দেওয়া হয় এটা অনেক ক্ষেত্রে এটা সবার জন্য ভালো, শিক্ষার ক্ষেত্রে এটা অবশ্যই বেটার একটা কাজ হবে। সো আমি আমাদের এমপি মহোদয় এই বিষয়ে একটু পদক্ষেপ নিলেন। এখন আমাদের যেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় বলছে যে অবশ্যই সভাপতি হতে হলে মিনিমাম অনার্স পাস সরকার বলেছে যে এটা একটা রিকোয়ারমেন্ট যেটা থাকতে হবে। তো মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে নীতিমালা কোরআন হাদিস না যে বদলানো যাবে না। তো অবশ্যই শিক্ষার সুবিধার্থে অনেক নীতিমালা আমরা কিন্তু করতে পারি, সেটা আমরা অনেকে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 35 কোটি বিনামূল্যে বই বিতরণ করেছেন। এবং বাংলা এবং ইংরেজি মাধ্যমের বই আমি দেখেছি, নিজেও দেখেছি, এই জন্য আমি ছবিটা নিয়েছি যে আকাশ পাতাল কিন্তু একটি পার্থক্য বইয়ের পেজ রে কাভারে এভরিথিং। এটা আমার ইংলিশ মিডিয়ামের বই, এখানে বাংলা মিডিয়ামের বই, হ্যাঁ ঠিক আছে। সো এই আমার মনে হয় যেহেতু আমাদের এমপি মহোদয় শিক্ষা এখন স্থায়ী কমিটিতে আছে, আমার এই বিষয়টা আমি তুলে ধরবেন যাতে একই ধরনের দেখা যায় বাচ্চারা একই স্কুল, অনেক স্কুল আছে ইংলিশ মিডিয়াম আছে বাংলা মিডিয়াম আছে, সকল ইংলিশ মিডিয়ামের বইটা ভালো দেখে অনেকে মন খারাপ করে ফেলতেছে যে না আসলে তুমি তো আমার চেয়ে ভালো বই পেয়েছো। সেটা যাতে একটা ডিসক্রিমিনেশনের বিষয় না হয়। এবং আমি একটা সংবিধানের একটা 28 অনুচ্ছেদের একটা ধারা তুলে ধরলাম যে কেবলমাত্র ধর্ম, বর্ণ, গোষ্ঠী বা নারী পুরুষ বা জন্মগত কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। সো এটা আমি জাস্ট যেটা আমাদের এমপি মহোদয় পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, এটা আমার কাছে আমার জানা প্রেজেন্টেশনের উত্তর দিতে পারে যে আমরা আসলে শিক্ষা ক্ষেত্রে বাংলা মিডিয়াম করতেছি, ইংরেজি মিডিয়াম করতেছি, মাদ্রাসা করতেছি, এবং জব সেক্টরে যে আসে কিন্তু এটা ডিসক্রিমিনেশনের সৃষ্টি হচ্ছে বা বৈষম্যের শিকার হচ্ছে অনেক ক্ষেত্রে। সো এটা আসলে আমরা কীভাবে দূর করতে পারি, টেকনিক প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারি কিনা, এটা উনি আমার চেষ্টা করবেন যাতে উনি পরে একটা অ্যান্সার দেয়। সো আমরা শিক্ষা ক্ষেত্রের মান বৃদ্ধিতে কীভাবে সুশাসন আমরা পরিষ্কার করতে পারি, আমরা জানি আমাদের শ্রীনগর উপজেলায় প্রায় 14টা ইউনিয়ন আছে এখানে অলমোস্ট, এবং আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 112টি। সিরাজদিগানেও প্রায় 14টা ইউনিয়ন আছে এখানে, এবং আমাদের সিরাজদিগানে প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 128টা। আমরা অলরেডি ভিজিট করেছি অনেক ক্রাইটেরিয়া স্কুল, সেটা ভিজিট করার পরে আমরা দেখেছি 3 ধরনের স্কুল আছে অ্যাকচুয়ালি, যেটা খুব উপজেলার খুব কাছাবর্তী নিকটবর্তী একটা স্কুল, একটা মধ্যবর্তী স্কুল, আর একটা প্রত্যন্ত বা গ্রামীণ যে ব্যবস্থায় স্কুল। সো আমরা একটা জাস্ট ভিজিট করে কিছু ক্রাইটেরিয়া কিছু স্কুলে আমরা ভিজিট করেছি। আসলে আমরা কিছু এখানে প্রবলেম পেয়েছি, এই প্রবলেমগুলো যদি সলভ হয় ডেফিনেটলি বাংলাদেশে আমরা শ্রীনগর বা সিরাজদিগান উপজেলা অবশ্যই আমরা একটা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। প্রথমত যে ম্যানেজিং কমিটি, এরকম সরকার যেহেতু বলছে স্নাতক পাস বাস্তবায়ন করার জন্য অবশ্যই, এবং প্রয়োজন হলে যেখানে কিছু যে স্থানীয় এরিয়া সেখানে যদি কিছু শিক্ষাবিদ থাকে ডেফিনেটলি তাই স্কুলের জন্য বেটার। কারণ আমার ফাউন্ডেশন যদি গোড়ায় গলত থাকে, আমি তাকে যতই এডুকেশন দিই না কেন, এটা যেটা আমি ইউনিভার্সিটিতে পড়াই, ছেলেমেয়েরা GPA 5 পাওয়া, যদি বলি একটা বাংলা অ্যাপ্লিকেশন লিখতে পারছে না, ইংলিশে লিখেও পারবে, দ্যাট মিনস গোড়ায় গলত, তবে আমি ফার্দার তেমন একদম আগাইতে পারতেছি। দ্যাট ইজ প্রবলেম, ফাউন্ডেশনটা অনেক গুরুত্ব দেওয়া। আর উপজেলায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক স্কুলে আমি ভিজিট করার পরে দেখেছি ইন্টারমিডিয়েট পাস শিক্ষক তাকে প্রধান শিক্ষক করা হচ্ছে, কিন্তু ওই উপজেলায় অনেক সিনিয়র শিক্ষক আছে যারা মাস্টার্স পাস। সো এটা অনেক ক্ষেত্রে কিন্তু কার্যকর হচ্ছে না। সো আমি অনুরোধ করবো যাতে মাস্টার্স পাস সিনিয়র শিক্ষক যারা আছে বিভিন্ন স্কুলগুলোতে সেখানে যাতে নিয়োগের ব্যবস্থা, পোস্টিংয়ের ব্যবস্থা, এবং অবশ্যই শিক্ষক ওই যে নিজ গ্রামে অনেকের পোস্টিং আছে, নিজ গ্রাম না হয়ে অবশ্যই নিজ উপজেলায় অন্য ইউনিয়নে হলে এটা আমাদের জন্য বেটার এডুকেশন আমরা পাবো। এবং মানে শ্রেষ্ঠ শিক্ষক, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়, কিন্তু শিক্ষকদের না জানিয়ে নির্বাচিত করা হয়। এটা আমি খুবই অবাক পেয়েছি, যেটা কেন হয় শিক্ষকদের নোটিশ দিন এখানে উপজেলার শিক্ষক আপনি আবেদন করেন, কি ক্রাইটেরিয়া আছে, একটা ভাইবা দেন। তো এগুলো কিন্তু করা হচ্ছে, হচ্ছে। এবং ম্যানেজিং কমিটি অনেক সময় হয় যে এলাকায় এত মানুষের দাওয়াত দেয়, যেটা অনেক ক্ষেত্রে ওইটা একটা বার্ডেনের সৃষ্টি হয় একটা স্কুলে। সো এটা একটা বড় প্রবলেম। আমার মনে হয় জিনিসটা অবশ্যই এটা সলভ করা উচিত। খুব রেলিভেন্ট মানুষ না হলে এখানে দাওয়াত দেওয়ার দরকার নেই, 200-300 মানুষের একটা আনাগোনা অবস্থা হয়ে যাচ্ছে। এবং আমি আমাদের এমপি মহোদয়ের ওই একটা স্কুলও ভিজিট করেছি বিদ্যারা ইউনিয়নে, যেটা সাতগাঁও এবং চারিগাঁও। ওখানে আমরা দেখেছি খুব ভালো যোগাযোগ ব্যবস্থাটা নাই, রাস্তাটা, অনেক শিক্ষক থাকতে চায় না পার্মানেন্টলি।
তো ডেফিনেটলি এটা ওনার অবশ্যই এটা আমাদের শ্রীনগর উপজেলা ফার্স্ট, এবং ডেফিনেটলি তারা ইউনিয়নের উনি একজন নাগরিক, অবশ্যই এই বিষয়ে উনি ব্যবস্থা নেবেন। এবং অসচেতন কিছু অভিভাবক আছেন, তাদেরকে আমরা সচেতন করার জন্য অ্যাটলিস্ট একটা গার্ডিয়ান ডে আমরা তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়ে আসতে পারি। এবং যারা মাদ্রাসা থেকে আসে, অনেক সময় মাদ্রাসা 3 থেকে আসে, অনেক ক্ষেত্রে তাদের অক্ষর জ্ঞানের একটা সমস্যা হয়, তো মাদ্রাসা পড়ুক সেই সমস্যা নেই, কিন্তু সাথে সাথে সে যাতে একটা স্কুলে তার হাতে খড়ি হয় সেই ব্যবস্থার একটা নিশ্চিত করা। এবং অনেক ক্ষেত্রে হয় যে স্কুলগুলো অনেক ক্ষেত্রে লোক সংখ্যা, শিক্ষক সংখ্যা, ভবন সংখ্যা এটা খুব কমন আছে। তো কোন এগুলো আইডেন্টিফাই করা উচিত, অবশ্যই শিক্ষা অফিসের কাছে এটা অবশ্যই রিপোর্ট আছে যে কোন স্কুলে কি ধরনের প্রবলেম, ইনফ্রাস্ট্রাকচার। এবং কিছু কিছু স্কুলে আমরা দেখেছি অনেক স্থানীয়দের কিছু দৌরত্ব আছে, অনেক সময় টিচারদের তারা ভয়ভীতি প্রদর্শন করে, হ্যাঁ, যেটা হয় ওনার পড়াশোনার ক্ষেত্রে এটা অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। এবং সহশিক্ষা কার্যক্রম যেটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়, এখন সবাই একদম দেখা যায় যে বাসা কেন্দ্রিক বা ফেসবুক কেন্দ্রিক, বাচ্চারা সহশিক্ষা আমরা যদি স্পোর্টসের ক্ষেত্রে আমরা অনেক আগে দেখতাম যে স্পোর্টসের ক্ষেত্রে বা ডিবেটের ক্ষেত্রে এই সহশিক্ষা কার্যক্রমগুলোকে যদি আমরা বিভিন্ন কম্পিটিশনের ক্ষেত্রে এগুলোকে গুরুত্ব দেয় স্কুল কর্তৃপক্ষ, তার আমার কাছে মনে হয় অবশ্যই ডেফিনেটলি একটা ছেলে মেয়ে মেধা বিকাশের সুবিধা হবে। এবং মোটিভেশনাল স্পিকার, আমি যখন গেলাম ইয়েতে সিরাজদিগানে কয়েকটা স্কুলে ভিজিটে গিয়েছি, আমাদের এমপি মহোদয়ের নাম বলেছেন যে উনি রোশনিয়ায় হয়তো কয়েকটা স্কুল নিজে কয়েকদিন স্পিকার হিসেবে কাজ করেছেন, এটা আমি জানতে পেরেছি। এটা অনকৃতজ্ঞতা, যদি এটা ওনার কাজ না অ্যাকচুয়ালি, হ্যাঁ, তবে আমরা স্কুলগুলো কি করতে পারি যে আমরা কিছু মোটিভেশন স্পিকার নিয়ে আসতে পারি, যে ঠিক আছে এই যে আমি চিন্তা করছি প্রফেসর সিরাজুল ইসলাম, ওনার তো আমার নাম শুনেছেন, এখন তোমার তার সাথে সে ইন্টারাকশন করবে, এই ধরনের আমরা কিন্তু মিলনকে কাজে লাগাতে পারি। লটস অফ বিক্রমপুরের লোক আছে আমাদের, হ্যাঁ, তো আমরা তাদেরকে নিয়ে আমরা ডেফিনেটলি স্টুডেন্টকে ইন্সপায়ার করতে পারি। এবং শিক্ষকদের যেটা হচ্ছে ক্লাস পারফরমেন্স, প্রশিক্ষণ অ্যান্ড প্রফেশনালিজম সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, কারণ সে একজন মডেল, তাকে সবাই ফলো করবে। সো দেখা যায় অনেক স্কুলে অনেকে এরকম বলছে যে কই মাছ কাটে হয়, কিন্তু তার বাড়ি এখানে কই মাছ কাটে, তারপরে সে ক্লাসে ঢুকবে, বিষয়টা এরকম প্রফেশনালিজমের ঘাটতি আছে, আমার এই জিনিসটা ইমপ্রুভ করা উচিত। এবং পরীক্ষার প্রশ্ন নিয়ে যদি বলতে হয়, এখন যেটা উপজেলাতে নিয়ম করেছে, যার কোশ্চেন সে নিজেই করবে, করুক, সেটা কোনো সমস্যা নেই, বাট ওই কোশ্চেনটা যাতে মডারেশন হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যেটা ইউনিভার্সিটি লেভেলগুলো হচ্ছে। আমার কোশ্চেন আমি করছি, আমি পড়াচ্ছি, অনেক গাইডলাইনে বলতেছে অমুকের ছাত্র পড়াই দিচ্ছে, সো ডেফিনেটলি সে কিছুটা হলেও গেস করতে পারে যে সে কোন কোশ্চেনটা করতে পারে। সো আমার কাছে মনে হয় কোশ্চেনে অবশ্যই মডারেশন থাকা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, ক্লাস মনিটরিং এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য স্থানীয় শিক্ষাবিদ দ্বারা ইউনিয়ন ভিত্তিক স্কুল মূল্যায়নের জন্য কেন্দ্রীয় কমিটি বা উপকমিটি গঠন করে যদি আমাদের এমপি মতে করে দেন, ডেফিনেটলি একটা ইনস্টিটিউশনাল একটা কোয়ালিটি যে অ্যাসুরেন্স সেটা আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। যেহেতু 28টা ইউনিয়ন, সো 28টা ইউনিয়নের জন্য স্কুলগুলোর জন্য অবশ্যই এটা প্রয়োজন। আর এবং দেখা যায় দুর্বল কিছু শিক্ষার্থী আছে, দুর্বল শিক্ষার্থীদের আমরা যদি ইন্সপায়ার করি কিছুটা এক্সট্রা ক্লাস বা বিশেষ ক্লাস নিয়ে, যে তুমি ম্যাথে দুর্বল বা ইংলিশে দুর্বল, আসো তুমি এই ট্র্যাকে আসো, একটা ফাউন্ডেশন লেভেল যাতে তার স্ট্রং হয়। আর ক্রিয়া অনুষ্ঠানে যেটা হচ্ছে, ক্রিয়া অনুষ্ঠানে দেখা যায় যে অতিথি থাকে, তারা অনেক দেখা যায় বাচ্চাদের অনেক সন্ধ্যা পর্যন্ত ওয়েট করে, তারপরে তারা আসলে গিফট দিতে যাচ্ছে। এই জিনিসটা আমাদের সবাই কনসার্ন হওয়া উচিত, যে এরা কিন্তু স্কুলের ছেলে মেয়ে, তাদেরকে অযথা পেন দেওয়া যাবে না, এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছে। এবং সরকার আরেকটা নির্দেশ দিয়েছেন যে মিড ডে মিল বাস্তবায়নের জন্য, যেটা এখন পর্যন্ত আমাদের উপজেলাতে মিড ডে মিলটা বাস্তবায়ন হয়নি। আর অবশ্য আরেকটা বিষয় যে মুন্সিগঞ্জ যেহেতু মানুষ সবার একটা ধারণা, 63 জেলার মানুষের ধারণা মুন্সিগঞ্জে যেহেতু এডুকেশন রেট কম, সেইখানে মুন্সিগঞ্জে আমরা ঠিকানা শ্রীনগর বা সিরাজদিগানের ঠিকানা, ভুয়া ঠিকানা ইউজ করে আমি শিক্ষক নিয়োগের জন্য আবেদন করব, যেটা আমাদের এলাকার নাগরিকরা কিন্তু নিশ্চিত হচ্ছে। আর সোজা বাংলা কথা বলা যায় যে এপার এবং ওপার থেকে এপারে এসে আবার বাসিন্দারা হচ্ছে, তারপরে দেখা যাবে যে আমরাই এক সময় রিফিউজি ঘোষণা হব। হ্যাঁ, এই অবস্থা কিন্তু চলতেছে আমাদের 2 উপজেলায়। তো আমরা আসলে এটা আমাদের অনেক লোক এটা ক্ষোভ আছে যে আমার নিজের, ইভেন আমার সাথে অনেকে কথা বলতে চায় না, কারণ ওনার বাড়ি তো বিক্রমপুরে না, ওনার বাড়ি তো নদীর ওপারে। তো আমার সাথে কথা বলতে একটু ইচ্ছে হবে, আপনার বাড়ি কোথায়, সে বলতে পারতেছে না কনফিডেন্টলি। হ্যাঁ, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা আর প্রথম শিক্ষক যদি সে ভুয়া ঠিকানা ইউজ করে, সে তো শিক্ষকই না, তোমার থেকে আমার বাচ্চারা কি শিখবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে অবশ্যই যেহেতু সরকারি চাকরি করলেও কিন্তু স্থায়ী ঠিকানা একটা ভেরিফিকেশন হয়, অবশ্যই আমাদের এটাতে খুবই টাইটলি মেনটেন করা উচিত, যাতে আমাদের এই 2 উপজেলার লোকজন আমাদের বঞ্চিত না হয়।
এবং কিন্ডারগার্টেন কেজি স্কুল এটা ভেরি ইম্পর্টেন্ট যে আসলে ওদের কোনো ফিটি যার যার মতো করে শেষে নিচ্ছে। তো এটা অবশ্যই একটা ফি নির্ধারণ করা সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত এই বিষয়টা একটা অ্যাসুরেন্স করা দরকার। এবং অতিরিক্ত বইয়ের চাপটা আসলে বেশি, এটা আসলে বাংলাদেশের কনটেক্সটের মধ্যে বইটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, মাঠটাকে গুরুত্ব দেওয়া হয় না। আমি একটা বাচ্চাকে বলছিলাম তোমার স্কুলে তো মাঠ আছে, তো তুমি দৌড়াচ্ছ না কেন? না স্যার তো নিষেধ করছে। বাচ্চা সে তো দৌড়াবে মাঠ, এটাই স্বাভাবিক, কিন্তু আমরাও রেস্ট্রিকশন দিয়ে রাখছি মাঠ থাকার পর। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর নিবন্ধন নিয়ে অনেক কিন্ডারগার্টেন পরিচালনা করছে, এটা একটা বিষয়। এবং পর্যাপ্ত খেলার মাঠ অনেকে আছে, অনেক ক্ষেত্রে আবার নাই, এটা অবশ্যই আমাদের প্রয়োজন। আর কিন্ডারগার্টেনে যারা প্রধান তারা অনেক সময় নিজেকে প্রিন্সিপাল বলে ঘোষণা দিচ্ছেন, সরকার বলছে এটা নিয়ম বহির্ভূত। কিন্ডারগার্টেন সবাইকে প্রিন্সিপাল হয়ে গেছে। এবার আমি বলছি যে ভাগ্য ভালো যে ওনারা উপাচার্য ঘোষণা দেয়নি, চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর হয়ে যেতে পারে, তারা আগে বলতে যে আমরা না থাকে দেবো। তো আমি রিকোয়েস্ট করবো তাদের পদবি বলছে যেহেতু এটা একটা বিষয় যে হ্যাঁ তারা কেউ পদবি ধরনের পদবি ব্যবহার করতে পারে না, যেহেতু তারা প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়, সেই বিষয়ে আমাদের অবশ্যই অবগত দিতে হবে। এবং এখানে আমাদের যারা মাধ্যমিক বিদ্যালয়ের সেম অবস্থা মাধ্যমিকের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আমার কাছে মনে নিয়োগ যেটা হচ্ছে, যেটা খণ্ডকালীন যে নিয়োগটা দেওয়া হয় এটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হচ্ছে। তো এই ডিবেটটা আসলে কীভাবে নিতে পারবেন? ফার্স্ট কথা হলো সরকার আপনার NTRCA নামে যেটা কর্তৃপক্ষ করেছে, বেসরকারি নিবন্ধন পরীক্ষা করেছে, সেই নিবন্ধন পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় কোনো ছাত্রছাত্রী, কোনো গ্রাজুয়েট, তাকে আমি নিয়োগ দাও, তাহলে আমার ডিবেটটা কমে। ঠিক আছে, কথা হলো এটা আমি পেলাম না, আমি কি করতে পারি? তাহলে ডেফিনেটলি আমার কেউ অবসরপ্রাপ্ত শিক্ষক আছে ওই এরিয়াতে, অথবা কোনো বেসরকারি স্কুল হতে বা বেসরকারি চাকরিতে রিটায়ার করেছে বা সরকারি চাকরি রিটায়ার করেছে, এই ধরনের লোকগুলো নিয়োগ করা। এইগুলো যদি আমি না পারি, যদি আমি ফ্রেশ নিয়োগ দিতে চাই, তাহলে অবশ্যই আমার সেই ইউনোর আন্ডারে অবশ্যই একটা MCQ পরীক্ষা দেওয়া এবং নিয়োগ করতে হবে সাবজেক্ট রিলেটেড। এভাবে স্ট্রংলি করতে হবে, যেটা আমাদের এটা মিস ইউজ হচ্ছে, যেটা সুশাসনের এই জায়গাটায় হাই স্কুলগুলোতে ঘাটতি। সো আমার কাছে মনে হয় যে এই মধ্যে এই বিষয়ে একটা বিশেষ ব্যবস্থা নেবে, যাতে আমাদের এই বিষয়টা একটু ফেয়ার না 100% ফেয়ার হতে হবে, যেহেতু আমরা স্থায়ী কমিটির মেম্বার। সো স্কুলে কিছু ফেল করা বা দুর্বল ছাত্র অনেক সময় আসে, কিন্তু আমাদের হাই স্কুলগুলোতে যেটা প্রবলেম, কারিগরি কোনো ইউনিট নেই। যদি আমাদের কারিগরি ইউনিট থাকে তাহলে হয়তো বা সে ফেল করলো বা দুর্বল স্টুডেন্ট, সে অ্যাটলিস্ট হাতে কলমে কিছু জিনিস শিখে অ্যাটলিস্ট সে বিদেশ গেলে যাক, সে চাকরি করলে করুক, অ্যাটলিস্ট কিছু একটা করতে পারে। আমরা না ফেলাই দিই, তাকে একটা এডুকেশনের মধ্যে নিয়ে আসি, কিন্তু কোনো হাই স্কুলে কিন্তু আমাদের কারিগরি ইউনিট নেই। তো কারিগরি ইউনিট এটা খুবই ইম্পর্টেন্ট। এবং মেয়েদের যেটা স্কুলে যেটা খুবই সেন্সিটিভ, সেটা অনেক সময় হাই স্কুলগুলোতে যেটা তাদের পিরিয়ডিক যে ব্যবস্থাটা আছে, অনেক সময় কিন্তু কনসার্ন হয়েছে আমাদের ন্যাপকিন বা প্যাডের এটা ব্যবস্থা করা উচিত তাদের সেফটির জন্য। কারণ ওই সময় অনেক মেয়েরা কিন্তু বুঝতে পারে না তার এই ধরনের সিচুয়েশনগুলো অ্যারেঞ্জ করছে, বা সে লজ্জায় বলতে পারতেছে না তার টিচার। সো আমরা অ্যাটলিস্ট যে গার্লস স্কুলগুলোতে এই ধরনের ব্যবস্থা থাকা খুবই দরকার। এবং অনেক ফিমেল টিচার আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তো স্কুলগুলোতে যদি ব্রেস্ট ফিডিং অথবা পাশেই নামাজের রুম আছে, তো ব্রেস্ট ফিডিং এর রুম যদি করা যায় ডেফিনেটলি, তাহলে তাদের কনসেন্ট্রেশনটাও বাসায় থাকবে না, তাদের কনসেন্ট্রেশন অবশ্যই হাই স্কুলের মধ্যে থাকবে। এবং মাদ্রাসা যে বিষয়টা আছে, মাদ্রাসা আসলে মাদ্রাসা দেখা গেলো যে মাদ্রাসা সে আরবি জানে না, সে হচ্ছে সভাপতি, এটাই হচ্ছে মানে বেসিক্যালি হয়েছে। এবং মাদ্রাসা আরেকটা বিগ প্রবলেম, ওরা এত বেশি সাবজেক্ট ওখানে থাকে যে ওই সাবজেক্ট রিলেটেড কোনো টিচার থাকে না। আমাদের বাংলা ইংরেজি সবই আছে, তাহলে ওই ধরনের কোনো টিচার নেই। ওদের ইসলামিক আইন আছে, তারপরে আরবি আছে, হাদিস আছে, দেখা যায় ওই তিনটাতে আছে, কিন্তু বাংলা ইংরেজি বা এই ধরনের যে সোশ্যাল সায়েন্সের যে টিচারগুলো ওগুলো ল্যাকিং আছে। আমার মনে হয় যেরকম সহশিক্ষা কার্যক্রম নেই বললেই চলে। এবং এখানে মোটিভেশনাল স্পিকার যেটা আমাদের দরকার, যে মোটিভেশন করার দরকার, এদেরকে আমাদের একটা গাইডলাইন নিয়ে আসতে হবে। গাইডলাইন নিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ মাদ্রাসার এডুকেশন। এটা ছিল আমাদের মোটামুটি শিক্ষার বিষয়। এরপরে আমরা আজকে যোগাযোগ বিষয়ে আসতে পারি। যেহেতু আমাদের ঢাকা মাওয়া রোড আছে, ঢাকা মাওয়া রোড হচ্ছে ইনশাআল্লাহ, তো আমাদের যদি আল্লাহ না করুন ঢাকা মাওয়া রোডে কোনো কারণে একটা জ্ঞান সৃষ্টি হয়, একটা অল্টারনেট রোডও থাকা উচিত বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই চৌধুরী রোডটা যেটা আছে, যেটা বীরতারা এবং সিংপাড়া পর্যন্ত প্রায় 26 কিলোমিটার রোডটা গিয়েছে তন্তর পর্যন্ত। এই 26 কিলোমিটার তন্তর থেকে যদি আমরা সেটা নাগেরহাট অর্থাৎ তন্তর, কাজলপুর আর নাগেরহাট এই 7 কিলোমিটার রাস্তাটা করে দিই, তাহলে ডেফিনেটলি আমার একটা মাওয়া রোডের একটা অল্টারনেটিভ রোড হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে। সো আমার 7 কিলোমিটার রোডটা হলে আমি কিন্তু চৌধুরী রোড দিয়ে আমি
মাওয়া চলে যেতে পারে। তো আমাকে আমাদের এমপি মহোদয় এই বিষয়ে অবশ্যই সচেতন হবে এবং এই বিষয়ে অবশ্যই স্টেপ নেবেন বলে আমরা আশা করছি। আর নেক্সট আরেকটি যেটা রোড আছে আমাদের ব্যাসগাঁও, বাড়িগাঁও এবং দেবন্দি রোডটা, যেটা প্রশস্ত খুব কম, ইভেন গাড়িও চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। সো আমি আশা করব যে ব্যাসগাঁও, বাড়িগাঁও, দেবন্দি রোডটা এটা অবশ্যই প্রশস্ত করার জন্য, এবং প্রশস্ত করলে যেটা হবে আমাদের মধ্যে একটা জনদুর্ভোগ এবং যেটা দুর্ঘটনা ঘটতেছে এটার সংখ্যাটা কমে যাবে বলে বিশ্বাস করি। আর সবচেয়ে বিগ প্রবলেম এটা আমাদের শ্রীনগরে যারা আছি, তো শ্রীনগর থেকে দেখা যায় মাওয়ার যে বাসগুলো আসতেছে পুরো সিটটা ভরে আসতেছে। সো আমি যদি শ্রীনগরে যাত্রী হই, আমি যদি একজন নাগরিক হিসেবে বৃদ্ধ মানুষ অনেক বা গাড়ি করতে পারতেছে, আমরা ইয়াংরা বাদ দিলাম। সো আমি যদি এখন যদি চেষ্টা করি, যদি আমাদের এমপি মহোদয় মালিক সমিতিকে বলে দেয় যে ওখান থেকে অ্যাটলিস্ট মাও থেকে যারা আসবে 10টা সিট তুমি শ্রীনগরে এসে ভরবা, তাহলে যে লোকগুলো এখানে অনেক দাঁড়ায় আছে তারা অ্যাটলিস্ট কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস পাবে। আর দোহার লাইনে যে বিষয়টা আছে, দোহার লাইনে যে বাসটা ছিল, ঠিক আছে, সেটা কিন্তু শ্রীনগর এখন ক্রস করছে না। সো এটা একটা প্রবলেম। সো আমরা সবাই জনগণ আমরা রিকোয়েস্ট করতেছি যে আমাদের ঢাকা শ্রীনগর ঢাকা এই রোডটা যাতে একটা এপিআরটিসি বা যেই ধরনের বাসই হোক, অন্য প্রাইভেট বাস হোক, যাতে শ্রীনগরটা ক্রস করে তারপরে তারা যাত্রী নিয়ে, আমরা একটা ডিরেক্ট সার্ভিস চাচ্ছি শ্রীনগর, ঠিক আছে। আমি ছোটবেলায় শ্রীনগর শুনলে আমি প্রাউড করতাম, শ্রীনগর শুনলে পরে কাশ্মীরের শ্রীনগর। তো যেহেতু শ্রীনগর সবকিছু ডেয়ারিং এলাকা, আধুনিকও হবে, সবকিছুই হবে, শ্রীনগর মানে অবহেলিত থাকবে। সুতরাং আমরা অবশ্যই চাবো যে এটা একটা ডাইরেক্ট বাস সার্ভিস চালু করা, যাতে আমাদের সবার মধ্যে। আর যেখানে ঢাকা মাওয়া রোড হচ্ছে, এখানে আসলে দুইটা পয়েন্ট আমরা দেখেছি, দুইটা পয়েন্টে একটা হচ্ছে 16 ভোল্ট এবং হচ্ছে ব্যাসগাঁও যে বাস স্ট্যান্ড আছে এখানে একটি ফ্লাইওভার হচ্ছে, কিন্তু এখানে আসলে ফুট ওভার ব্রিজ প্রয়োজন, না হলে এটা অনেক স্কুলগুলো আছে বাচ্চারাও ক্রস করে, দেখা যায় এটা অ্যাক্সিডেন্টের শিকার হবে। সো আমি অবশ্যই মাননীয় এমপি মহোদয়কে রিকোয়েস্ট করব যে এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এবং অনেক সময় ছাত্রছাত্রীদের বহুত দিন যাবো যে তারা হাফ ভাড়া নিয়ে ম্যাক্সিমাম কনফ্লিক্টে জড়াই যাচ্ছে। হ্যাঁ, সো এই বিষয়টা অবশ্যই আপনি অবগত আছেন। মালিক সমিতিকে আপনি যদি একটি আদেশ দিয়ে দেন, আমার মনে হয় এটা প্রবলেম সলভ। যদি কয়েকদিন আগে বিএটির চেয়ারম্যানও বলেছেন যে হাফ ভাড়া না হলে ফোন দেওয়ার জন্য, কিন্তু কথা হলো যে আলটিমেটলি ওই পর্যায়ে যায় না, এখন আইনটা বাস্তবায়ন করাটা খুব চ্যালেঞ্জিং। এবং ভূমি জরিপ যেটা হচ্ছে 45 বছর পর যাবত না আমাদের এই উপজেলাতে কোনো ভূমি জরিপ হচ্ছে না, যার ফলে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে। যেহেতু সরকার বলছে ডিজিটাল ভূমি জরিপ করার জন্য, সো আমি আশা করবো এই বিষয়ে আপনি একটি পদক্ষেপ নেবেন। আর হাইবিলের যেটা বিস্তর প্রবলেম আছে, যেটা আমাদের এই শ্রীনগরে যেটা শুকনো মৌসুমের যে অবস্থা, সো এখানে শুকায় যাচ্ছে, তো নানা ধরনের কিন্তু প্রতিবন্ধকতা আছে। এটা হচ্ছে আমাদের মাসুরগাঁওয়ের অবস্থা, খালের এটা গোলাপাড়া খাল, এখানে কিন্তু অনেক দখল হয়ে গেছে, বাড়ি টাড়ি বানায় ফেলতেছে, অথবা খালের পরে থাকবে না শব্দটা। এটা সিরাজদিঘার নিসামতি খাল, এটা ডবরি তালতলা খাল, এবং এখানে অনেকগুলো আভ্যন্তরীণ অনেক খাল ছিল যেটা কানেক্টেড ছিল। এটা লৌজমের একটা পদ্মার মুখের খাল, এই যে বাড়িঘর করে ফেলছে, বনায়ন করে ফেলছে। এটা ডামলা ফুলকুচি খাল, এটা দখল হয়ে গেছে। আর এখন অনেক বেড়িবাঁধ এলাকায় দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে ডাইভারশন না থাকায় পানি চলাচলটা কিন্তু বন্ধ আছে। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এই ভাগ্যকুল খাল অলরেডি কিন্তু ভরাট হয়ে গেছে, এখানে দোকানপাট হয়ে গেছে মোটামুটি, এই যে এখানেও তাই, খালগুলো দখল হয়ে ভরাট হয়ে গেছে। এখানে অনেক ধরনের সচেতনতা প্রোগ্রাম করা হয়েছে খালগুলো দখল মুক্ত করার জন্য। তৎকালীন ইউনিয়নকেও অবহিত করা হয়েছে, কিন্তু ওইভাবে নিশ্চিত নিতে পারেনি। তো বেসিক্যালি দেখা যাচ্ছে খালবিল বন্ধ হওয়ার কারণে আমাদের ওল্ডাঙ্গার যে প্রবলেমটা আমরা ফেস করতেছি, এক্স্যাক্টলি শ্রীনগর একটা সময় ওল্ডাঙ্গায় হয়ে যাবে। এবং আমাদের শ্রীনগরের যারা বাসিন্দা, প্রপার বাসিন্দা, তাদের একটা দীর্ঘদিনের আশা যে তাদের এই দুটি উপজেলা যদি আপনি পৌরসভা উন্নতি করার একটা ব্যবস্থা নেন, তাহলে তারা যে মডার্ন যে সুযোগ সুবিধা তারা সেটা পাবে, ইভেন তারা হাউস লোন বা পাবে। অনেক সময় বলতে পারেন যে ট্যাক্স তো বেশি হবেই, যদি সুবিধা নিতে চান ট্যাক্স তো আপনার বেশি দিতে হবে। আর যারা আবার চাকরি করে তারাও কিন্তু বেতন বেশি পাবে, কারণ তখন কিন্তু সে পৌর এলাকায় চাকরি করতেছে, সরকারের নিয়ম অনুযায়ী সে কিন্তু তখন পৌর সুবিধা, সেও কিন্তু বেতনও বেশি পাবে। সো আমাদের লাইফ ইজ ব্যালেন্স। ওকে, মেডিকেল কলেজ নিয়ে একটি কথা, সরকার বলতেছে যে প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ
তারা করবে এই বিষয়গুলো, এবং প্রয়োজনে মেডিকেল কলেজ বঞ্চিত জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে, এটা প্রধানমন্ত্রীর কথা, ঠিক আছে। সো আমরা যেহেতু এটা ঢাকা মাওয়া রোড, এটা খুবই ব্যস্ত একটা রোড থাকবে, সো আমরা যদি এটাকে একটি কাজে লাগে এখানে আমরা কিছু করতে পারি ডেফিনেটলি, কারণ তাহলে হবে যে আমাদের যে ঢাকার কাছে যে হসপিটালগুলো সেটা পুরো অনেক ক্ষেত্রে এটা প্রেশার কমবে বলে আমরা অনেক ক্ষেত্রে বিশ্বাস করি। এবং আমাদের 2 উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স সেটা একটা বিশাল একটা চ্যালেঞ্জিং বিষয়, যেটা 24 ঘন্টা, যেহেতু ডক্টর সার্ভিস এটা 24 ঘন্টার সার্ভিস, দেখা যায় যে ইমার্জেন্সিতে আসলে 3 জন ডক্টর থাকা উচিত, সেটা কিন্তু একজন ডক্টর দিয়ে কাজ চলছে। হ্যাঁ, তার কারণে অনেক সময় পুলিশ নাই, কারণ নিরাপত্তার জন্য অনেক সময় ডক্টর কিন্তু অনেক, আপনি যেহেতু মেডিকেল চান আপনি জানেন, অনেক সময় ডক্টর কিন্তু ট্রিটমেন্ট করতে চায়, অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করা হচ্ছে, তো সেই পুলিশ পোস্টিং দেওয়া উচিত। এবং কিছু আউটসোর্সিং করলেও ওয়ার্ড বয় বা আয়া বা সুইপার এই ধরনের নিয়োগ দিয়ে একটা অবস্থার মধ্যে নিয়ে আসতে হবে উপজেলায়। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, আমাদের সাবেক রাষ্ট্রপতি ডাক্তার বি চৌধুরী, উনি কিন্তু যখন ঢাকা মেডিকেল প্রফেসর ছিলেন তখন এই উপজেলা স্বাস্থ্যর যে পাইলট প্রকল্প সেটা কিন্তু আমাদের শ্রীনগরে প্রথম বাস্তবায়নের জন্য বিশাল একটি অবদান রাখছিলেন। তো আমি চাই আপনি তার সুযোগ্য ছেলে, অবশ্যই আপনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এবং স্বাস্থ্য কেডারদের কোনো ট্রেনিং সেন্টার নাই, এটাই অবাক করার বিষয়। প্রায় 40,000-এর মতো আসলে ডক্টর আছে, তাদের কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই। সো ডেফিনেটলি আমাদের এখানে যদি মেডিকেল ইয়ে হয়, কলেজ হয়, ডেফিনেটলি আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট, আমরা এখানে সরকারকে প্রবন্ধন দিতে পারি। আর আমাদের এরিয়াতে যেটা হচ্ছে আলু ক্ষেত নিয়ে একটি কথাবার্তা, এখানে আসলে আমাদের যেটা প্রয়োজন, আলু ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম মোড়ক লেগেছে, ফলন বা মান নিয়ে সবসময় ধরছি দেখা যায় কৃষকরা। আমাদের যদি 2 উপজেলায় বলবো যে প্রচুর আলু চাষ হয়, তো আমরা আসলে জানি না কি কারণটা। এবং আমাদের এখন দেশি প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে বললেই চলে। একটা সময় হয়তো দেখা যায় কই মাছ, এটা অনেক সময় আমরা হারিয়ে বুঝে যে চাষ, সবই চাষের মাছ। এবং এটার কারণে আমাদের যেটা করণীয় হতে পারে যে আমরা একটা আলু গবেষণা ইনস্টিটিউট এখানে প্রতিষ্ঠিত করতে পারি, যার মাধ্যমে একটা কৃষক বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে পাবে এবং তারা এই বিষয়ে গবেষণা করবে। আর যেহেতু আমাদের এখানে আরিয়াল বিল আছে, অসংখ্য নদী নালা আছে, সো আমরা এখানে একটা মিঠা পানি মৎস্য গবেষণা কেন্দ্র করতে পারি, যেটার মাধ্যমে এই প্রযোজনগুলো আমরা রক্ষা করতে পারি। আর আমাদের উপজেলার তথ্য ওয়েব পেজ, এটা দেখে আমি অবাক যে সংসদ সদস্যের পরে আবার যেন ওয়ার্ড নম্বর লেখা থাকে, ঠিক আছে। সো আমি চাবো এই যে ধরনের আপডেট তথ্যগুলো আপনি অ্যাটলিস্ট মহোদয়কে অবগত করবেন, যাতে সংসদ সদস্যের পাশে ওয়ার্ড নম্বর না থাকে। তার এবং আমি জানি না, প্রত্যেকটা মানুষের কিন্তু প্রোফাইল আছে উইকিপিডিয়াতে বলেন, গুগলে বলেন, হ্যাঁ, যে আমাদের সংসদ কোথা থেকে পাস করে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এভরিথিং, যাতে আমরা লিঙ্ক করতে পারি। আমরা প্রাউড করি যে আমাদের এমপি মহোদয় কিন্তু ইউএস এর গ্র্যাজুয়েট এবং পলিটিক্যাল সায়েন্সের গ্র্যাজুয়েট। সো ডেফিনেটলি এই বিষয়গুলো যাতে অন্তর্ভুক্ত থাকে। এবং মজার বিষয় হচ্ছে যে এটা আমি সিরাজদিনার উপজেলাতে পেয়েছি আমাদের সংসদ সদস্যের সাথে লিঙ্ক করা, কিন্তু শ্রীনগরে এখন পর্যন্ত নাই, সংসদ সদস্যের আপডেশন নাই। আর এখানে তাই ওনাদের একটা নির্দিষ্ট প্রোফাইল আছে, নির্দিষ্ট প্রোফাইল অবশ্যই এখানে থাকা উচিত। এবং ভারতের যদি আমি পর্যটনের ওয়েব পেজও দেখি, এখানে কিন্তু আমি একদম পুরো ডিরেকশন থাকবো, কতগুলো ওইখানে হোটেল আছে, কতগুলো কিভাবে আমি যাবো, সবগুলো ডিরেকশন দেওয়া থাকে। কিন্তু আমাদের যদি পর্যটন গাইডলাইন দেখেন যে আরিয়ালবি খালি, তার মানে কি আমার আরিয়ালবি না গেলেও চলবে, বিষয়টা এরকম। আরিয়ালবি আমি কেমনে যাবো যদি আমি মুন্সিগঞ্জের লোক না হই? মুন্সিগঞ্জের অনেক লোকও জানেন আরিয়ালবি যে শ্রীনগরের সামনে। সো এটা আমাদের অবশ্যই ডেফিনেটলি ভালো একটা পর্যটন লাগে, কিভাবে যাবো, এবং অবশ্যই আরিয়ালবির একটা ভিডিও থাকা উচিত যে আসলে আরিয়ালবি দেখতে কিরকম, দেন আমার আইডিয়া হবে, দেন আমি ওখানে যাবো। তো ডেফিনেটলি ওই সাইট অবশ্যই আপডেট থাকা উচিত। ডিজিটাল বাংলাদেশে আমরা লাভ করতে পারি। এবং আরিয়াল বিলকে আমাদের একটি ছিল যে অবশ্যই এটা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা, কারণ আমরা জানি এখানে প্রচুর মাছ এবং জলজ উদ্ভিদ আছে, এবং এখানে আমরা এখান থেকে সেভ করতে পারি। প্রায় 136 বর্গ কিলোমিটার প্রায় জায়গাটা আছে, এবং আমরা জানি নদীর যে প্রবাহটা সেটা সচল করার জন্য অবশ্যই বিএডিসি এবং আপনার তার একটা দায়িত্ব। এবং এখানে অবশ্যই একটা ওয়াচ টাওয়ার থাকা উচিত আমাদের যারা পর্যটক থাকবো তাদের নিরাপত্তার জন্য। এবং এখানে হোটেল মোটেল যে লিস্ট বা ভ্রমণ সংক্রান্ত তথ্য যে ওয়েব পেজে থাকা উচিত, ডেফিনেটলি এগুলা অন্তর্ভুক্ত করা উচিত। আমি এই জন্য ইউনো মহোদয়কে দাওয়াত দিয়েছিলাম, পারলে আপনি এসে ঘুরে যাবেন। তো ধলেশ্বরী তীর কেন্দ্রিক যে পর্যটন এলাকা, আমরা এখানে অবশ্যই একটা এক্সক্লুসিভ টুরিস্ট জোন করতে পারি, যেটার মাধ্যমে আমাদের দেশকে, আমাদেরকে পর্যটনকে অ্যাট্রাকশন করতে পারি।
আমাদের এতে যেটা প্রয়োজন আরেকটা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য আমাদের ম্যাক্সিমাম লোক হচ্ছে প্রবাসী এবং আমরা বাংলাদেশের একমাত্র জেলা হিসাবে কিন্তু আমরা রেমিটেন্সে আমরা হাইয়েস্ট কন্ট্রিবিউটর বাংলাদেশে। সো আমরা কেন প্রবাসীদের আমরা তাদেরকে সাপোর্ট দিব না? সেখানে অবশ্যই প্রবাসী তার অবশ্যই যদি ভাষা দক্ষতা থাকে বা কর্ম দক্ষতার জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট করা হয় টেকনিক্যাল ট্রেনিং, তাহলে অ্যাটলিস্ট সে ইন্ডিয়ানদের মতো হলে কিছুটা ডমিনেট করতে পারবে জব মার্কেটে, ডেফিনেটলি সে ভালো স্যালারি পাবে আমাদের এক্সপেক্ট। আমরা অনেক বেশি লেবার পাঠাবো না, বাট আমরা স্কিল লেবার পাঠাবো যেটা দিয়ে সে রিটার্ন করতে পারবে। এবং অনেকগুলো নতুন ব্যাংক হয়েছে বাংলাদেশে, প্রায় এখন 62টা অনেক নতুন ব্যাংকে কিন্তু ট্রেনিং ইনস্টিটিউট নাই। আর যদি আমাদের সরকারের কোনো খাট জায়গা থাকে তাহলে আমরা যদি ধরনের ফ্যাসিলিটিস দিই ডেফিনেটলি আমাদের শ্রীনগর এবং সিরাজগঞ্জে আগায় যাবে। এবং এটা হচ্ছে প্রায় বলা যায় ধলেশ্বরীর মাঝে একটা জায়গা, বিশাল জায়গা আছে একটা। আমরা এখানে যদি আমাদের একটা জাস্ট প্রপোজাল যে ইন্টারন্যাশনাল যদি আমরা একটা কনভেনশন সেন্টার করতে চাই তাহলে আমরা কি ধরনের হইতে পারি, সো আমরা জায়গাটা কিন্তু ইউজ করতে পারি। সো ধলেশ্বরীর মাঝে জায়গাটার নাম, এটার নাম বলে ওরা চর কোদালিয়া পরিচিত। প্রায় এক সাইডে কেরানীগঞ্জ উপজেলা, আরেক সাইডে হচ্ছে সিরাজগঞ্জ উপজেলা। এবং অবশ্যই কনভেনশন সেন্টার হলে অবশ্যই একটা আন্তর্জাতিক মানের হোটেল হতে পারে, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হতে পারে, রাষ্ট্রীয় ভবন হতে পারে, স্পোর্টস কমপ্লেক্স, শপিং মল, এই ধরনের এবং সাংস্কৃতিক যেগুলো থাকতে পারে অবশ্যই এখানে করা যেতে পারে। আর সুশাসন সবার ক্ষেত্রে আসে যে যত প্রতিষ্ঠান থাকুক না কেন তার সুশাসন এবং বাস্তবায়ন, এটা আমি তেমন একটা পারবো না, আমাদের মাননীয় এমপি মহোদয় আরো ভালো পারবেন কিন্তু এই ডিসিপ্লিনের লোক। তারপরে আমি যেটা বুঝি অবশ্যই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, নাগরিক সচেতনতা অবশ্যই থাকতে হবে, প্রশাসনিক দক্ষতা থাকতে হবে এবং রাজনৈতিক ইচ্ছাও থাকতে হবে। তিনটার সমন্বয় হইলেই কিন্তু আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এছাড়া আসলে সম্ভব নয়। ঠিক আছে, সো আমি অনেক কিছু বললাম, বাট আমাদের সবাই আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের সকল লোকজনের কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমাকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করেছেন, স্পেশালি এখানে মাসুদ স্যার আছেন, আলামিন আছেন, রাশিদ আছেন। সত্যি কথা জানাচ্ছি অ্যাজ ওয়েল এজ আমাদের এমপি মহোদয় জানেন উনি এত ব্যস্ততার মধ্যে আমাদের শিডিউল দিয়েছেন এবং আমরা অনেক কথা বললাম। কারণ আমাদের মাননীয় এমপি মহোদয়, আমি একটা সংসদে স্পিচ দেখেছিলাম যে উনি বারাক ওবামার একটা কথা বলেছিলেন, দ্য অডিসিটি অফ দ্য হোপ, সো স্পর্ধা। সো আমাদের মাননীয় সংসদ সদস্য যেহেতু স্পর্ধা আছে, আমরা তো তার অনুসারী, অবশ্যই আমাদের স্পর্ধা তার চেয়ে বেশি হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো আমরা এটা খুব প্রাউড করি যে, এবং আমি ঢাকা ইউনিভার্সিটি যখন স্টুডেন্ট ছিলাম মাই বাড়ি তখন ইউ ল্যাবে অনেক কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন, আমি নিজেও গান শুনতে যেতাম। আমাদের অনেক ছাত্র বলতো তোমাদের এমপি মধ্যে তো অলরাউন্ডার, এবং এটা আমরা অবশ্যই এটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। এবং আরেকটি সবচেয়ে বড় বিষয় যে আমরা অনেক কিছু বলতে পারি, বাট আমরা এখন কারেন্টলি যদি জিজ্ঞেস করেন যে তোমরা কি চাও অ্যাকচুয়ালি, তাহলে আমরা ডেফিনেটলি বলবো আমরা অবশ্যই সবার আগে স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অবশ্যই এটি আমরা চাই। সেকেন্ড, আমরা একটি মেডিকেল কলেজ চাই, এবং অবশ্যই 3 নাম্বার যদি বলেন অবশ্যই ঢাকা, শ্রীনগর, ঢাকা বাস সার্ভিস, এটা দিয়ে এই তিনটা দিয়ে যদি আপনি আমাদের একটা ইমিডিয়েট একটি ব্যবস্থা করে দেন, আমরা অবশ্যই জনগণ আপনার কাছে বাধ্য থাকবো। এবং আমরা ডেফিনেটলি আপনাকে নিয়ে আমরা আগাতে চাই, আমাদের অন্য কোনো ইন্টেনশন নাই। বিকজ আমাদের প্রফেশন হয়তো ওরা স্টুডেন্ট, আবার এখানে কিছু গভর্নমেন্ট সার্ভিসও না, এখানে কেউ পলিটিশিয়ান নাই। সো এখানে নো মোর পলিটিশিয়ান, অল নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক। সো আমরা আসলে রিকোয়েস্ট করছি, আমরা মনে করি আমাদের একটি কনসার্ন নেওয়া উচিত আমাদের এমপি মহোদয়ের কাছে, এই উদ্দেশ্যে আমরা আসছি। আশা করি আপনাকে অনেক ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু And probably কিছু, you might want to add anything to it?